পৃথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম সুধাময়। লিখেছেন বিমল কর। আমার বন্ধু সুধাময় আমার শেষ চিঠি দিয়েছিল মাস পাঁচেক আগে। তখন ওর মন খুব অস্থির, নিজের সঙ্গে অদ্ভুত রকমের এক বোঝাপড়া করবার চেষ্টা করছিল। আমি তা জানতাম। চিঠিতেও খাপছাড়াভাবে সেসব কথা কিছু কিছু ছিল, কিন্তু এমন কোনো কথা ছিল না যা থেকে মনে করা সম্ভব মিহিরপুর টিবি স্যানিটেরিয়াম ছেড়ে সুধাময় হঠাৎ উধাও হয়ে যাবে। ওর শেষ চিঠির জবাব দিয়ে আমি মাসখানেক পর্যন্ত অপেক্ষা করেছিলাম। সচরাচর দিন 15 অপেক্ষা করলেই ফিরতি জবাব আসত। উত্তর পাইনি। উদ্বিগ্ন হয়ে আবার চিঠি দিয়েছি, অপেক্ষা করেছি, তারপর আবার। শেষে টেলিগ্রাম। ডাক্তার মুখার্জির চিঠি থেকে শেষে জানতে পারি সুধাময় মিহিরপুর টিবি স্যানিটেরিয়াম ছেড়ে চলে গেছে। কোথায় গেছে, ফিরবে কি ফিরবে না, কেউ জানে না। 5 মাস পরে কাল সুধাময়ের 2 ছত্রের এক চিঠি পেলাম। ঠিকানা নেই কোনো, কোথায় আছে তাও লেখেনি। পোস্ট অফিসের সিলের ছাপ থেকেও স্পষ্ট কিছু বোঝবার উপায় নেই। রেলের মেল সার্ভিসে ফেলা চিঠি। খুব সম্ভবত দিন 3 আগে নাগপুরে এই চিঠি ফেলা হয়েছে। সুধাময় লিখেছে, তোমার লেখা একটা গল্প হঠাৎ চোখে পড়ে গেল। ওয়েটিং রুমে বসে মাঝরাত্রে সেই লেখা পড়লাম। মালা বদলের রূপকথা কি প্রেম, না চোখে বান ডাকলেই প্রেম হয়? প্রেম কি তুমি জানো না বা সঠিকভাবে বোঝো না? তবু কেন লেখো? প্রেমের উপলব্ধি যদি কোনোদিন হয় তোমার, তবে লিখো, নচেত নয়। আশা করছি তোমার সর্বাঙ্গীন কুশল। ইতি সুধাময়। সুধাময়ের চিঠি অপ্রত্যাশিত এবং বলা বাহুল্য নাটকীয়। আমার পক্ষে ক্ষুব্ধ হওয়াই স্বাভাবিক। হয়তো আমি আহত হয়েছি, তবু একটু যে খুশি বা নিশ্চিন্ত না হয়েছি এমন নয়। সুধাময় বেঁচে আছে, আমাকে মনে রেখেছে, এটুকু জানাও কিছু কম নয়। কিন্তু সুধাময়কেও একটা বিষয় আমার জানানো দরকার। তার ঠিকানা জানলে কাজটা চিঠি দিয়ে সারতে পারতাম। গড় ঠিকানার সেই বন্ধুর জন্যে আমায় আর একটা গল্প লিখতে হচ্ছে। তার চোখে পড়বে এ আশা আমার অল্প, তবু বলা যায় না। যে নাটক নাগপুরের কাছাকাছি কোনো রেল স্টেশনের ওয়েটিং রুমে মাঝরাত্রে একবার ঘটেছে, হয়তো আবার কোনো এক সকালে বা দুপুরে মন্থর গতি কোনো ট্রেনের কামরায় সেই নাট্যদৃশ্যের পুনরায় অভিনয় হতে পারে। চোখে পড়লে আমি জানি সুধাময় আমার লেখা পড়বে, সমস্ত মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। কিংবা এমন যদি কখনো হয়, আপনাদের কেউ যদি এই গল্প পড়েন, অন্তত ভাষা ভাষাভাবেও যদি মনে থাকে এই গল্প, এবং এমন কোনো মানুষের সঙ্গে দেখা হয়ে যায় যার নাম সুধাময়। প্রায় 40 বয়স, টকটকে ফর্সা, একটু রোগা চেহারা, ভীষণ ধারালো নাক, মেয়েদের মতন টলটলে গভীর চোখ, অথচ নিবিড় দৃষ্টি, জোড়া ভুরু, চোখে পুরু কাচের চশমা, কপালের ডান পাশে একটা বড় মতো নাচিল, অনেক চুল মাথায়, আর মুখে সবসময় শান্ত একটা হাসি লেগে আছে। না না, একটু ভুল হলো, একসময় এই হাসি অবশ্য লেগে থাকতো, এখন হয়তো তা নিভে গেছে। হ্যাঁ, এরকম কাউকে দেখতে পেলে সময় মতন একবার জিজ্ঞেস করে দেখবেন তার নাম কি সুধাময় বিশ্বাস, মিহিরপুর টিবি স্যানিটেরিয়ামে থাকতো। আমার বন্ধু সুধাময় তার পরিচয় গোপন রাখবে না, আমি জানি। মিথ্যে কথা সে বলে না, কপটতা অপছন্দ করে। তাছাড়া এমন কোনো কারণ নেই যে নিজের নাম কিংবা পরিচয়ের মতন তুচ্ছ একটা ব্যাপারের জন্য সে রহস্যের আশ্রয় নেবে। তখন সুধাময়কে বিস্মিত করে আপনি বলতে পারেন, আপনার কথা আমি শুনেছি আপনার বন্ধুর কাছ থেকে। তিনি একটা গল্প লিখেছিলেন আপনাকে নিয়ে। গল্পটা কিছু নয়, কিন্তু আপনি মশাই ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার। আপনি নাকি জীবনে, দেখছেন, প্রথমেই একেবারে জীবনে চলে যাচ্ছি আপনার। না না, সেটা উচিত নয়। তার আগে মোটামুটি আপনার পরিচয় যা পেয়েছি তা বলা দরকার। কে জানে আপনার লেখক বন্ধু কতটা রং চড়িয়েছে বা আলকাতরা মাখিয়েছে গায়ে। তেমন হলে সবটাই বাজে, মন গড়া ব্যাপার ছাড়া আর কিছু হতে পারে না। যতদূর মনে পড়ছে আপনি সুধাময়বাবু খুব সুন্দর একদিনে জন্মেছিলেন,
কোজাগরী পূর্ণিমায়। বাংলাদেশের কোজাগরী পূর্ণিমা যে কি আমার পক্ষে তা বর্ণনা দিয়ে বলা অসম্ভব। আপনাদের দেশের বাড়ির গা ছুঁয়ে নদী বয়ে গিয়েছিল। এপাশে 3 মহলা বাড়ি, ওপাশে ধুধু চর আর সবুজ গাছপালা। কোজাগরী পূর্ণিমার রাত্রে সেই ফিনকি ছোটা জ্যোৎস্নায় নদীর জল যখন রূপোর পাতের মতন ঝকঝক করছে, কলকল একটা শব্দ উঠে বাতাসে মিশ খেয়ে গেছে, ঝিঁঝি ডাকছে, জোনাকি উঠছে, কেমন এক আশ্চর্য গন্ধ। চর আর বনো লতাপাতা ফুটফুটে আলোয় ঘুমিয়ে পড়ে স্বপ্নের ঘুরে ফিসফিস করে উঠছে। বিশ্ব চরাচর শান্ত, স্তব্ধ, সমাহিত। তখন দোতলার পূব দক্ষিণের সবচেয়ে বড় ঘরটিতে কচি গলার একটা কান্না কোকিয়ে উঠল। নদীর দিকের খোলা জানলা দিয়ে কোজাগরীর বাঁধ ভাঙা আলো চামর দোলাচ্ছে ঘরে। উত্তরের দিকে জন্মসুখী প্রদীপ। আপনার মার গায়ে তখনও লক্ষ্মী পুজোর শাড়ি, কোরা গন্ধ উঠছে। আপনার পিসি ছুটতে ছুটতে গিয়ে তার দাদাকে বলল, দাদা, খোকা হয়েছে। আপনার বাবা তখন তেতলার শোবার ঘরের সামনে নদীর দিকে মুখ করা টানা বারান্দায় একা চুপচাপ বসে সুন্দর, শান্ত, স্তব্ধ এক বিশ্বের লীলা দেখছিলেন তন্ময় হয়ে। তোর বৌদি ভালো আছে? হ্যাঁ। খোকা? আর বলো না, পেট থেকে পড়তে না পড়তেই কি কান্না, গলা চিরে ফেলল। আপনার পিসি শুভ সংবাদের ফুলঝুরিটি জ্বালিয়ে দিয়ে ধরফর করে ফিরে যাচ্ছিল। শোন সুবর্ণ, আপনার বাবা ডাকলেন পিসিকে। হাত দিয়ে জ্যোৎস্না আকুল নদী, চর, বন, আকাশ দেখিয়ে দিয়ে বললেন, এরই কোথাও থেকেও এসেছে কিনা, তাই বড় লেগেছে, তাই এত কান্না। ভাবছে বুঝি এত আনন্দ, এত সুধা থেকে কেউ ওকে কেড়ে নিয়ে এসেছে। বড় হলে বুঝতে পারবে এসবের সঙ্গেই সে আছে, তখন আর কাঁদবে না। আপনার 19 বছরের পিসি তার দাদার এত তত্ত্ব কথা বুঝল না, বোঝার গরজও ছিল না তার। চলেই যাচ্ছিল আবার। আপনার বাবা বললেন, সুবর্ণ, তোর ভাইপোর নাম থাক সুধাময়। বাহ, বেশ নাম, কি সুন্দর নাম হয়েছে দাদা। পিসি যেন নামটা আতুর ঘরের দরজায় পৌঁছে দিতে ছুটে চলল। জন্ম থেকেই আপনি সুধাময়। মা বাড়িতে আদর করে কখনো কখনো ডাকত লক্ষ্মী, লক্ষ্মীকান্ত। নামটা আপনার পছন্দ ছিল না, বাবারও নয়। পিসির তবু বা একটু পছন্দ ছিল। ঠাকুর ঘরে লক্ষ্মীর যে পট ছিল, তাতে লক্ষ্মীর চেহারাটা ছিল বামুন দিদিমণির মতন, তেমনি মোটাসোটা ভারিক্কি। পানের বাটা আর ভাঁড়ারের চাবির গোছা সব সময় হাতের কাছে রেখে সে বসে থাকত। এই বামুন দিদিমণিকে আপনার ছেলেবেলা থেকেই তেমন পছন্দ হতো না। পটের লক্ষ্মীর সঙ্গে দিদিমণির চেহারার মিল যদিও বা ভুলতে পারতেন, কিন্তু পায়ের তলার বিরাট প্যাঁচাটি কিছুতেই সহ্য হতো না। প্যাঁচায় চড়ে লক্ষ্মী ঠাকুর কেন ঘুরে বেড়ায় মা? আপনি শুধোতেন মাকে। মা বলতো, ও মা, ও যে বাহন রে। বাহন কি কে জানে, তবে এই বাহনটি যে বিশ্রী তাতে আর কথা ছিল না। অথচ কি আশ্চর্য দেখুন, এক বোনকে ভীষণ অপছন্দ হলেও অন্য বোনকে আপনার খুব ভালো লেগে গিয়েছিল। সরস্বতী। সরস্বতী ধবধবে সাদা, সুন্দর। পায়ের তলায় কি চমৎকার হাঁস পদ্ম ফুল, হাতে বই, বীণা। সরস্বতীকে বিয়ে করব বলে একদিন কি ভীষণ আবদার যে জুড়েছিলেন আপনি, সে কথা আপনার মা কিংবা বাবা বোধহয় শেষ বয়সেও ভুলতে পারেননি। আপনার বাবা বলতেন, তোমার ছেলের পয়সা কড়ির উপর টান থাকবে না, দেখছো তো পুণ্য, আমার মতনই হবে শেষ পর্যন্ত। মা জবাব দিতেন, তাতে আর ভালোটা কি হবে, এই সর্বস্বই তো যাবে, সব বিলিয়ে টিলিয়ে বৈরাগী হয়ে ঘুরে বেড়াবে। তা কেন বলছো, আমি কি বৈরাগী হয়েছি? কমটাই বা কি, নেহাত শ্বশুর ঠাকুর থাকতে বিয়ে দিয়েছিলেন তাই, নয়তো বিয়েটাও কি করতে নাকি? আপনার মা পূর্ণময়ী এগুলো বলতেন ঈষৎ যেন ক্ষুব্ধ হয়ে। তারপর ভবিষ্যতের ভাবনা তুলে দিতেন কথার কটা টুকরো দিয়ে। যে বয়সে ছেলে হলো সেটা এমন কোনো কচি বয়স নয় আমাদের। খানিকটা মানুষ করে যেতে না পারলে কি যে হবে বুঝতে পারছো তো? মানুষই তো করছি, দেখছো না, রোজ নিজে দুবেলা পড়াই ওকে। পূর্ণময়ী একটু হেসে বলেন, দেখছি,
5 বছরের ছেলে সকাল সন্ধে ছাদে দাঁড়িয়ে বাপের সঙ্গে হাত জোড় করে গান গেয়ে প্রার্থনা করছে, তোমারও অপারো আকাশেরও তলে বিজনে বিরলে হে, নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারই সম্মুখে, প্রতিদিনও আমি হে জীবন স্বামী। আপনার বাবা স্মিত হাসি হেসে শুধন, এর চেয়ে তোমার লক্ষ্মীর পাঁচালী কিংবা সত্যনারায়ণের ছড়া শেখালে কোন ভালো শিক্ষা হতো? জানি না, তবে ঠাকুর দেবতায় অন্তত ভক্তি হতো। ভক্তি শিখতে হয় না, ওটা এমনিতেই আসে সংস্কারের সঙ্গে। এই যে আমায় তুমি এত ভক্তি করো, এ কি কেউ শিখিয়েছিল? আপনার বাবা একটু হাসি হাসি মুখ করে মায়ের দিকে চেয়ে থাকেন, তারপর বলেন, ভক্তিতে দরকার নেই, ও ভালোকে ভালোবাসতে শিখুক, ওটা শিখতে হয়। পুণ্যময়ী আবার হাসেন, আর চোখে স্বামীকে লক্ষ্য করে বলেন, আমাকেও শিখতে হবে নাকি? বাবাও হেসে ফেলেন। আপনাকে বুকের কাছে টেনে নিয়ে মা বলেন, তোর বাবা কাকে বেশি ভালোবাসতে শেখাচ্ছে রে সুধা? আমাকে না তোর বাবা নিজেকেই? তোমাকে। পিসিকেও আমি অনেক ভালোবাসি, টুনটুনিকেও। টুনটুনি বেড়াল ছানা। পুণ্যময়ী হাসতে গিয়েও হাসতে পারেন না, চোখ দুটো ছলছল করে ওঠে। আপনার ছেলেবেলার কথা আরও যেন কি আছে সুধাময় বাবু, হরিবাউল, মধু মাস্টার, অমৃত পণ্ডিত, সব আমার মনে পড়ছে না। মোটামুটি এই বাল্য শিক্ষাটা হয়েছে বাড়িতে। মনের বাইরের দিকটা তৈরি করেছিলেন বাবা, আর ভেতরটা মা। একজনের শিক্ষায় কৌতূহল এবং বিস্ময় দিন দিন বাড়ছিল, অন্যজনের প্রভাবে এমন একটা নরম স্বভাব গড়ে উঠছিল যা পুরুষ চরিত্রে অল্পই দেখা যায়। আপনার বাবা আপনাকে এক ধরনের সুন্দর নিঃসঙ্গতা শিখিয়েছিলেন, মা শিখিয়েছিলেন আত্মমগ্ন মাধুর্য। এখানে বড় একটা বিরোধ ছিল না, বরং বলা যায় আপনি যদি সেতু হন, তবে এঁরা ছিলেন দুদিকের দুই ভূমি, সব মিলিয়ে একটা সম্পূর্ণতা। বিরোধ ঘটল অন্য জায়গায়। মা চাইতেন ছেলে তার রক্তমাংসের মানুষ হোক, সংসারের আর 5 জনের মতন, তবে মাথায় উঁচু। ডাক্তার হতে চায় তো তাই হোক, জজ ম্যাজিস্ট্রেট হতে চায় তো তাই হোক, বিয়ে থা করুক, ঘর সংসার করুক। কিন্তু এ কি সৃষ্টি ছাড়া কাণ্ড করছে সুধা? আজ কলকাতায় পড়তে গেল তো কাল ছেড়ে ছুড়ে চলে গেল বেনারস। বেনারসে মাস 3 কাটাতে না কাটাতে আবার কলকাতা। মা অনুযোগের গলায় স্বামীকে বলেন, একটা কিছু করতে হবে তো ওকে। বাবা জবাব দেন, না করলেই বা কি, আমাদের যা আছে তাতে ওর একার জীবন বেশ কেটে যাবে। জীবন কাটাটাই কি বড় কথা? কখনোই নয়, তবে জজ ব্যারিস্টার হওয়াটাও হাতে স্বর্গ পাওয়া নয়। সুধা ছন্ন ছাড়া হয়ে থাক, এই কি তুমি চাও? সুধা সুধার মতন হোক, এটুকুই শুধু আমি চাই। সে বড় হয়েছে, আমার মর্জি মতে আমার ভালো মন্দ বোঝার উপর আমি তাকে চালাতে চাই না। সে হবে জবরদস্তি। কৃতিত্বের ছোট বেড়া থেকে তাকে আমি সম্পূর্ণভাবে মুক্তি দিয়েছি। আমাদের সম্পর্ক রাজা প্রজার নয়, আমি আধিপত্য করব না, তার ফসলের ভাগ চাইব না। পুণ্যময়ী স্বামীর এই মুক্তিতত্ত্ব বুঝতেন না, কিছুতেই মাথায় ঢুকত না। এই সময় ছেলেকে একটা দীর্ঘ চিঠি লিখলেন পুণ্যময়ী, তাতে অনেক কথা, নানা উপদেশ, অনুরোধ। শেষে নিজের আশা আশঙ্কার কথাও থাকল। সুধা, তুমি আমাদের একমাত্র সন্তান, তোমার পিতৃপুরুষের ভিটের সন্ধে প্রদীপ দিতে তোমার পর আরও একজনের যে থাকা দরকার। সব দিক বিবেচনা করা কি তোমার কর্তব্য নয়? বাবা সুধা, আত্মসুখী হও না, তাতে কষ্টই পাবে। পুণ্যময়ীর চিঠির জবাব দিল সুধাময় 3 গুণ দীর্ঘ করে, তাতে অদ্ভুত অদ্ভুত সব কথা। স্বামীর নানা রকম হেয়ালি যেমন পুণ্যময়ীর দুর্বোধ্য লাগত, এবং সেসব তত্ত্বকথার সঙ্গে সংসারের কোনো কিছুকে খাপ খাওয়ানো অসম্ভব ছিল। সুধাময়ের চিঠিরও প্রায় 99টা কথা কিছুই বুঝতে পারলেন না তিনি। সুধা এমএ পরীক্ষা দিচ্ছে না এই খবরটা ছাড়া বাকি যা বুঝলেন তাতে পুণ্যময়ী নিঃসন্দেহ হলেন সুধা বিয়ে করবে না। আমি নিজেকে জানবার চেষ্টা করছি মা, আমার মনে শান্তি নেই, কি ভীষণ অতৃপ্তি যে। আমার সুখ কিসে, কেমন করে তা পাবো কে জানে।
বাবার কাছে শিখেছি, যা ভালো তাকে ভালোবাসতে পারলে আনন্দ। আমার মনে আনন্দ কই? কত ভালো জিনিস দেখছি, ভালোও লাগছে, কিন্তু কই তেমন আনন্দ তো হয় না। আমি পারছি না, ভালোবাসতে পারছি না। তুমি বুঝতে পারবে কি মা, আমি কত নিঃসঙ্গ আর একা একা রয়েছি। আমায় এখন একাই থাকতে হবে। চিঠি থেকে বোঝা গেল ছেলে পাগল হয়েছে, তার বাবার চেয়েও বেশি। উনি তবু সংসার বাদ দেননি, ছেলে সব কিছুই বাতিল করছে। ছেলের চিঠি স্বামীর সামনে ফেলে দিয়ে পুণ্যময়ী বললেন, সুধাকে একবার এখানে আসতে লেখো, অনেক দিন দেখিনি। সুধাময়কে বাড়ি আসতে লেখা হলো। তখন প্রচণ্ড বর্ষা, নদীর জল তট ছাপিয়ে অনেকখানি উঠেছে। দেশের বাড়ির ভিত অনেক আগেই জলে ডুবেছে। তার উপর 4 দিন ধরে সমানে একটানা বৃষ্টি, জল বেড়েই চলেছে। নদীর দিকে মুখ করা লম্বা টানা বারান্দার উত্তর কোণের খানিকটা কেমন করে যেন ধসে গেল, সেই সঙ্গে বাবাও। ঘোলা জলের তোড়ের সঙ্গে ভাসা দেহটা অনেকখানি চলে গিয়েছিল, গিয়ে আটকে ছিল জামরুল গাছের গায়ে। সুধাময় যখন বাড়ি এসে পৌঁছল, ততক্ষণে বাবার দেহটা পুড়ে ছাই হয়ে গেছে। সমস্ত বাড়িতে যেন সেই ছাই উঠছিল। বাবার সেই বসার ঘরটা কি অদ্ভুত ফাঁকা। আলমারির বইগুলো যেন বাবার সঙ্গে শেষ কথা বলে চিরকালের মতন চুপ করে গেছে। শোবার বিছানাটি পর্যন্ত নিঃসঙ্গ করুণ। সুধাময় অনুভব করতে পারছিল কোন জিনিস তার খোয়া গেল, কিন্তু বলতে পারছিল না। এ সংসারের তার সবচেয়ে নিকট বন্ধু, একান্ত শ্রদ্ধার মানুষ এবং সেই মহৎ শিক্ষকটিকে সুধাময় হারিয়েছে। যাকে কোনোদিন হারাতে হবে এ যেন তার চিন্তাতেও আসেনি। নিজেকে ভীষণ অসহায়, সম্বলহীন মনে হচ্ছিল সুধাময়ের। অদ্ভুত রকম শূন্য, নিঃসঙ্গ। সুধাময় দেশের বাড়ি থেকে কলকাতার বন্ধু পরিমলকে এক চিঠিতে লিখল, আমরা যে জগতে বাস করি সে জগতে অনিত্যতার একটি নিষ্ঠুর নিয়ম আছে। আমি তো উপলব্ধি করতে পেরেছি। যে ঘরে আমরা রাত কাটাতে এসেছি, যদি সে ঘরের দীপশিখা সবসময় বাতাসে কাঁপে নিভু নিভু হয়, তবে আর আশ্বাস কোথায়? যে কোনো সময় অন্ধকার আসতে পারে। এই অনিশ্চয়তার মধ্যে যে কটা মুহূর্ত আছি, আমরা কি মানুষের মতন বাঁচতে পারি? না ভাই পরিমল, তা সম্ভব নয়। আমরা হুড়োহুড়ি করে, দাপাদাপি করে সুখ, অর্থ, সম্মান, ঘর বাড়ি, আধিপত্য যা পাই যতটা পারি লুঠে নিতে চাইছি। কি শোচনীয় অবস্থা! জবাবে বন্ধু পরিমল লিখেছিল, ভাই সুধা, দিনে দিনে তুমি বড়ই দার্শনিক হয়ে উঠছ। আমি জানি তোমার মনের ছাঁচই অমন, তবু একটা কথা তোমার বোঝা দরকার। ছটফট করার চেয়ে শান্ত হয়ে সব দিক ভেবে দেখা ভালো। আমি যতদূর জানি তুমি মনের শান্তি, নিরুদ্বিগ্ন স্থৈর্যের পথচারী। যারা এত বিচলিত হৃদয়, তারা কি গভীরতম কোনো সত্যে গিয়ে পৌঁছতে পারে? অত হতাশ হও না, চঞ্চল হও না, নিজেরই ক্ষতি হবে। দীর্ঘ 2 বছর সুধাময় দেশের বাড়ি ছেড়ে নড়ল না। পুণ্যময়ীর অবস্থা কল্পনাও করা যায় না। স্বামীর মৃত্যুর পর তিনি যেন একপাশের ডানা কাটা এক অসহায় পাখির মতন পড়েছিলেন, করুণ শোকাহত। হয়তো এতটা হতো না যদি তার অন্য ডানাটিও সবল থাকত, কিন্তু সুধাময় তাকেও আড়ষ্ট অনর করে রেখেছে। পুণ্যময়ীর বারবার মনে হতো স্বামীর মৃত্যু ঠিক স্বাভাবিক নয়, যেন নিজের এবং স্ত্রী এবং সন্তানের মধ্যে যে বিচ্ছেদ ভয়ঙ্কর হয়ে উঠেছিল, সম্ভবত সেই বিচ্ছেদের দায়ভাগ থেকে সরে দাঁড়াবার জন্যে তিনি ওই জলের মধ্যে সরে দাঁড়ালেন। স্বামী তার মৃত্যুবিলাসী ছিলেন না, পুণ্যময়ী জানতেন, কিন্তু যে বিশ্ব চরাচরকে তিনি ঈশ্বর বলে গ্রহণ করেছিলেন, হয়তো সেই অখণ্ড জীবন স্রোতের সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়াকে তিনি মৃত্যু বলে ভাবেননি। পুণ্যময়ী দেখতেন সুধার নিঃসঙ্গতা কি গভীর। ওর কাছে এই সংসার যেন ইট কাঠ ছাড়া কিছু নয়। ও অস্থির ও চঞ্চল, ওর চোখে অনবরত শুধু প্রশ্ন আর ব্যাকুলতা। বই আর কাগজ কলম থেকে তার মাথা যখন ওঠে, তখন মনে হয় একটা ক্লান্ত অসুস্থ শিশু ঘুমের ঘোরে
হঠাৎ উঠে বসেছে, চোখ তুলে তাকিয়ে কাকে যেন খুঁজছে। এই সময় সুধাময়ের একটা রোগ দেখা দিল। থাকে থাকে হঠাৎ ছুটে আসে পুণ্যময়ীর কাছে, মুখে ভীষণ এক উদ্বেগ আর ভয়। মা, দেখো তো আমার জ্বর এসেছে কিনা, মাথায় বড় যন্ত্রণা হচ্ছে। পুণ্যময়ী ছেলের গায়ে হাত বুলিয়ে বুলিয়ে তাড়াতাড়ি গা কপাল দেখেন। পরীক্ষকের হাত নয়, তা সান্ত্বনার হাত। কি অপূর্ব কোমলতা মাখানো। জ্বর কই, গা বেশ ঠান্ডা। তোর এই জ্বর জ্বর ছাড় তো, শরীর যে ভেঙে যাচ্ছে এমনি করে। সুধাময়ের মুখে দুশ্চিন্তা, গলার স্বরে এক ধরনের হতাশা। হুম, কি একটা হয়েছে মা, শরীরটা সেই জন্যই খারাপ হয়েছে। রাত্রে ঘুমোতে পর্যন্ত পারি না ভালো করে। সারাদিন ঘাড় গুঁজে বসে থাকবি, না হয় হাঁ করে আকাশের দিকে চেয়ে থাকবি, এতে কি আর ঘুম হয়? পুণ্যময়ীর কথা যেন কানেই তোলে না সুধাময়। বলে, ঘাড়ে চোখে সব সময় ব্যথা, মাথার মধ্যে যেন কিচ্ছু নেই বলে মনে হয়, ফাঁকা। আমার কি ব্রেন প্যারালিসিস হবে মা? কি বলিস তুই? পুণ্যময়ী ভয় পেয়ে যান যেন। প্রায় 7-8 মাস একটানা সুধাময় মৃত্যু ভয় ভোগ করল। চোখ আর মাথা ব্যথা করে যেত। প্রতিদিন বিছানায় শুতে গিয়ে ভাবত, এই ঘুমই হয়তো শেষ। এমন সময় পুণ্যময়ী অসুখে পড়লেন। সুখ তার কি বা ছিল, তবু শরীরটা বিছানা নেয়নি এতদিন। আসলে অনেক আগেই তার শয্যা নেওয়া উচিত ছিল। সেই তখন থেকে, যখন সকালে আর বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করত না। উঠলে মনে হতো কি অবসাদ, কি ক্লান্তি, গায়ে ঘাম গন্ধ। সারা রাত যেন ঘেমেছেন। দুপুর থেকে চোখ জ্বালা, মাথা টিপটিপ, ঘুষঘুষে জ্বর জ্বর ভাব। রাত্রির দিকে আস্তে আস্তে আরও তাপ, আরও ঘোর। রাত্রে ঘুমের মধ্যে ঘাম হয়ে জ্বরটা যেত। অতটা বোঝেননি পূর্ণময়ী হয়তো, কিংবা বুঝলেও নিজের জন্যে এই তুচ্ছ জ্বর ভাব আর দুর্বলতার জন্যে কাউকে উদ্ব্যস্ত উদ্বিগ্ন করতে চাননি। এই জ্বর বাড়ল, কাশি নিত্যকার হলো, বুকে ব্যথা দেখা দিল এবং ফোঁটা ফোঁটা রক্ত ঝরল কাশিতে। শয্যা নিতে হলো তখন। কলকাতায় যাবার আগেই বোঝা গেল এ যক্ষা ব্যাধি। সুধাময় ভয় পেল, ভীষণ ভয়। পুণ্যময়ী যেন ভয়ঙ্কর এক আতঙ্ক। সুধাময়ের মনে হতো এ বাড়ির প্রতিটি কক্ষে যক্ষার জীবাণু হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। সর্বত্র একটা কাশির ধাক্কা খাওয়া বাতাস নিঃশব্দে তাকে শাসাচ্ছে। দেওয়ালে, দরজায়, চৌকাঠে, থালায়, বাসনে, খাবারেও যক্ষার অদৃশ্য নোংরা জীবাণু ওত পেতে আছে সুধাময়ের জন্য। ফুটন্ত জল ছাড়া সুধাময় জল খেত না। আগুনের মতন গরম দুধ, প্রথমে ক্লোরিন, তারপর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জলে তার বাসনপত্র, খাবার দাবার ঘণ্টাখানেক ডোবানো থাকত। তবু মনের খুঁত খুঁত যেন যেত না সুধাময়ের। খেতে বসে হঠাৎ থালা ছেড়ে উঠে যেত। শুতে গিয়ে আচমকা বালিশ, চাদর সব টান মেরে ছুঁড়ে ফেলে দিত বাইরে। আমারও হবে, আমি বাঁচব না। সুধাময় ঘরের মধ্যে ক্ষোভে, যন্ত্রণায়, ভয়ে চিৎকার করে উঠত, যেন মৃত্যু তাকে চিঠি পাঠিয়েছে আসছি বলে, আর যার আশা অবধারিত। পুণ্যময়ের ঘরের মধ্যে ঢুকত না সুধাময়, তার সাহস হতো না। চৌকাঠের কাছে দাঁড়াত দিনান্তে 1-8 বার। হাতে অ্যান্টিসেপটিক লোশন মাখানো রুমাল। মার সামনে মুখ চেপে থাকতে সংকোচ হতো, তবু সুযোগ পেলেই মুখ চাপত। নিঃশ্বাস যতক্ষণ পারে বন্ধ করে রাখত, যেন মার ঘরের হাওয়ার জীবাণু তার বুকে না চলে যায়। সুধাময়ের ইচ্ছে হতো এ বাড়ি ছেড়ে পালিয়ে যায়। রোগের হাত থেকে শুধু নয়, মনের হাত থেকেও সুধাময় বাঁচতে চাইছিল। এ বাড়ি তার অসহ্য লাগত। অসহ্য লাগত নিজেকেই, নিজের স্বার্থপরতাকে। সুধাময় সবসময় ভাবত নিজের আয়ুর মতন তার এই মোহ পশুর মতন। দুঃখ ভোগের ভয় কিংবা মৃত্যুর আশঙ্কায় তার ব্যবহার দিন দিন হীনতর হয়ে উঠছে, ইতরের মতন অমানুষিক। আমার আয়ু কি আমার মার চেয়ে মূল্যবান? সুধাময় ভাবত। আর এই চিন্তা তাকে কুরে কুরে খেত যে 27 বছর ধরে যে মা নিরঙ্কুশ স্নেহ সে একা ভোগ করেছে এবং অসীম ভালোবাসা, আজ সেই অসহায় মুমূর্ষু বেচারি মার কাছ থেকে ছুটে পালাতে চাইছে। যেন এই মা আর মৃত্যুর মধ্যে কোনো তফাৎ নেই। কি সাংঘাতিক!
আমি কি মানুষ? সুধাময় বিছানায় উঠে বসে মাঝরাতে চিৎকার করে কেঁদে উঠত, ছেলে মানুষের মতন। আমি আমার মাকে ভালোবাসতাম, আমি তাকে ভালোবাসি। মা ছাড়া আমার আর কেউ নেই। আমি ছাড়া মারও কেউ নেই, কেউ নেই। আমাকে আমার মার পাশে নিয়ে চলো, মার মাথার কাছে, কোলের পাশে। সুধাময় আকুল হয়ে কাকে যেন বলতো, বাবা কি? তারপর এক সকালে পুণ্যময়ীর ঘরে গিয়ে দাঁড়ালো সুধাময়। প্রথম শীতের হিম কুয়াশা ধোয়া রোদ এসে পড়েছে পুণ্যময়ীর পায়ের কাছে। মা, কালই আমরা কলকাতা যাব, এখানে আর নয়। এসব ডাক্তার দিয়ে কিচ্ছু হবে না। পুণ্যময়ীর যে যাওয়ার ক্ষমতা আর নেই সুধাময় তা বুঝল না। কালই যেতে হবে। পুণ্যময়ী যেন অদ্ভুতভাবে হাসলেন। দেখি। সুধাময় মার পাশটিতে বসল। পুণ্যময়ী ব্যস্ত হয়ে বললেন, এখানে বসলি? ওঠ ওঠ। মাথা নাড়ল সুধাময়, সে উঠবে না। ঝরঝর করে কেঁদে ফেলল ২৭ বছরের দার্শনিক ছেলে। মার হাত টেনে নিল, মার পায়ে মাথা রাখল, মার গায়ে মুখ ঘষল শিশুর মতন। সুধাময় জিতে গেল। জেতা তার উচিত ছিল। শৈশব থেকে যে ছেলে শিখেছে আনন্দই একমাত্র সত্য, ভালোবাসাই সব, সে ছেলে আনন্দ আর ভালোবাসার রাজপথ খুঁজতে গিয়ে গলিখুঁজির মধ্যে ঢুকে পড়েছিল। আত্মসুখ আর আনন্দ যে এক নয়, এ কথা বোঝেনি। ধরতে পারেনি যে নিজেকে পশুর মতন রক্ষা করা ভালোবাসা নয়। মৃত্যু একটা নিয়ম, আঘাত যে অভিজ্ঞতা, এসব তার জানা ছিল না। ধীরে ধীরে সব জানা হলো। সুধাময় বুঝতে পারল নিজেকে দুর্গের মধ্যে রক্ষা করায় আনন্দ নেই। তাতে আত্মা বাঁচে না, চিতায় ওঠা থেকে রক্ষা পাওয়া যায় না। নিজেকে ভাঙতে হবে, যেমন করে ফল ফুলের এক একটি বীজ নিজেকে ভাঙে টুকরো হয়ে যায়, অথচ তাতে সে শেষ হয় না, একটি অঙ্কুর হয়ে ওঠে এবং আস্তে আস্তে সবুজ চারা, তারপর শত প্রশাখা পল্লব ঘন বৃক্ষ। সুধাময় ভয়কে জয় করল, মৃত্যুকে উপেক্ষা। সকালে গোজগাছ শেষ হয়েছিল। দুয়ারে গাড়ি দাঁড়িয়ে। বাড়ির ডাক্তার সঙ্গে যাবে কলকাতা। বামুন দিদিমণির ভাইঝি লতিকা যাবে পুণ্যময়ীর সেবা শুশ্রূষার জন্যে। সব তৈরি। নদীর চরে রোদ টকটক করছে। ঝাঁক বেঁধে পাখি উঠছে আকাশে। নীল একটা মেঘ মাথার উপর শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। সুধাময়ও তৈরি, কিন্তু পুণ্যময়ী তৈরি হতে পারলেন না। হয়তো হতে চাইছিলেন না। রক্ত উঠল অনেকটা, মাথা টলে পড়ল। তারপর 5টা দিন কাটল। 6 দিনের দিন সকাল সুধাময় মার ঘরে এসে দাঁড়াল। সমস্ত জানলা খোলা, রোদে রোদে ঘর ভেসে যাচ্ছে। বিছানার ধবধবে চাদরের উপর মা শুয়ে, চোখের পাতা বন্ধ। বালিশের এক পাশে মাথা একটু হেলে রয়েছে। সাদা সিঁথির উপর এক ফোঁটা জল। কালকেই যেতে হবে? 5 দিন আগে মা বলেছিলেন। সুধাময়ের মনে পড়ল, ঠিক এই সময়ই বোধ হয়। সুধাময় আসতে পায় মার পাশে এসে বসল। মুখের দিকে তাকিয়ে থাকল অনেকক্ষণ। বুকের হাড়গুলো কুঁচো কুঁচো হয়ে ভেঙে যাচ্ছিল। পিষে পিষে যেন জল হয়ে যাচ্ছিল, আর সেই জল গলার কাছে এসে থরথর করে কাঁপছিল। চোখ ঝাপসা ঝাপসা। সুধাময় দুহাত দিয়ে মার গলা জড়িয়ে ধরল। বুকে মাথা মুখ চেপে ধরল, চুমু খেল। গালে গাল দিয়ে কাঁদল ফুঁপিয়ে ফুঁপিয়ে। এতক্ষণ ঘর নিস্তব্ধ ছিল। এইবার কান্নার একটা দুঃসহ রোল স্তব্ধতাকে সিক্ত করে দিল। কখনো কখনো এরকম কোনো বাড়ি চোখে পড়ে। ফাঁকা ধুধু মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে, নির্জন নিস্তব্ধ, গায়ে শ্যাওলা, সুপুরি আর নারকোল গাছের ঝাঁকড়া মাথার অন্ধকারে আড়াল দিয়ে। এমন শূন্য স্তব্ধ বাড়ির নিজস্ব একটা সৌন্দর্য আছে। পুণ্যময়ীর মৃত্যুর পর সুধাময়ের অবস্থাটা ওই রকম দেখাচ্ছিল। ও একা, নিঃসঙ্গ, শান্ত, অথচ যেন সমাহিত। মায়ের মৃত্যুর পর সে ভীত, অধীর, অস্থির হল না। আগে বাবার মৃত্যুর পর যেমন হয়েছিল। একটা গভীর অনুশোচনা এবং দুঃখ তাকে কিছুকাল খুবই উন্মনা করে রেখেছিল। আস্তে আস্তে যা কেটে গেল এক সময়। অন্তরে সুধাময় এবার পরিশুদ্ধ হয়ে উঠছিল। মনের তরঙ্গ ক্রমশই শান্ত থেকে আরও শান্ত হয়ে আসছিল। একটি প্রাচীন অথচ নিরিবিলি সুন্দর ঘরে
চন্দনের মিষ্টি গন্ধ ধূপ ঝেলে দিয়ে কোনো তন্ময় শিল্পী যেন নিজেকে নতুন করে আবিষ্কারের মাধুর্য উপভোগ করতে চাইছিল। কিছুদিন এইভাবে কাটল। সুধাময় এই সময় কিছু আত্মচিন্তা লিখতে শুরু করেছিল। এতে তার নিঃসঙ্গতার ক্লান্তি মোচন হতো। মনের অনেক জটিল গ্রন্থি চিন্তা স্পষ্ট হয়ে ধরা দিত। আর কলকাতার বন্ধু পরিমলকে সেই সব চিন্তার টুকরো পাঠাত চিঠিতে। সুধাময় যে জীবনকে ভালোবাসত তাতে কোনো সন্দেহ নেই। তবে সে ভালোবাসা ওই বয়সেই এত ব্যাকরণসম্মত হয়ে উঠেছিল যে তার মধ্যে চঞ্চল আবেগময় একটি স্বাভাবিক ছন্দ একেবারেই বাদ পড়ে যাচ্ছিল। আনন্দের প্রকারভেদ সম্পর্কে সুধাময়ের নিজস্ব মতামত হয়তো দিন ছিল না, কিন্তু ওর নিজস্ব উপলব্ধি অভিজ্ঞতার দ্বারা পরীক্ষিত নয় বলে প্রায় কৃত্রিম মনে হতো। এমন সময় কিছুদিন চোখ নিয়ে ভীষণ ভুগতে হলো সুধাময়কে। দিনের বেলাতেও তার কাছে সব ঝাপসা দেখাতো। চোখে অসহ্য ব্যথা হতো, মাথা ধরে থাকত। কিন্তু এমন পাগলও কলকাতায় এসে চোখ দেখাবার প্রয়োজন অনুভব করত না। তখন ওর মাথায় এই ভূত চেপেছে যে নিজের মন ও ইচ্ছার কাঠিন্য এবং একাগ্রতা দিয়ে শারীরিক যন্ত্রণাকে সে অগ্রাহ্য, উপেক্ষা এবং পরাস্ত করবে। এরপর চোখের গোলমালের ব্যাধি যখন পাকা হলো, প্রায় অন্ধ অবস্থায়, তখন তাকে কলকাতায় আসতে হলো। সাড়ম্বর চিকিৎসা শুরু হলো। তারপর কিছুদিন এর কাছে ওর কাছে ছোটাছুটি, শেষে এক বিলিতি কায়দার নার্সিংহোমে টানা 1 মাস চোখে ঠুলি এঁটে শুয়ে থাকতে হলো। চোখ সারল, চশমা নিতে হলো বেশি পাওয়ারের। কিন্তু সুধাময় আর দেশের বাড়িতে ফিরে গেল না। ভবানীপুরের দিকে ছোটখাটো নিরিবিলি সুন্দর এক ফ্ল্যাট ভাড়া করে থাকতে শুরু করল। একটা সময় আসে যখন মন কি করছে, কেন করছে, কিছুর জন্য তৈরি থাকে না। যা ভালো লাগে করে এবং করে আরাম পায়। সুধাময়ের বোধহয় তখন মনের তেমন একটা অবস্থা। অনেক দিন ধরে ভিতরে ভিতরে ওর অজ্ঞাতেই এক রকমের ক্লান্তি জমে উঠছিল। যদি বা ক্লান্তি নাও হয়, তবে গুমোটটা তো নিশ্চয়ই। তার উপর সম্প্রতি অসুস্থতার একটা একঘেয়েমি বিরক্তি গেছে। একটু হাঁপ ছাড়তে চাইছিল সুধাময়। হয়তোবা দীর্ঘদিনের বাঁধা ছক থেকে বেরিয়ে এসে কিছু নতুনত্ব খুঁজেছিল, খানিক বৈচিত্র্য। আমরা যাকে বলি ফুর্তি, তেমন কোনো ফুর্তির উপর তার ঝোঁক ছিল না। সিনেমা, থিয়েটার, মদ, হোটেল, ক্যাফে, রেসের মাঠ এসব তাকে টানেনি। অন্যরকম এক লঘুতা দিয়ে মনের গভীর রঙে সে চুমকি বসাতে শুরু করেছিল। কলকাতায় তার পরিচিত যে কজন মানুষ ছিল, এতদিন পরে খোঁজ নিয়ে নিয়ে তাদের বাড়ি যাওয়া শুরু করল। তাদের নিজের বাড়িতে গল্পগুজব করতে ডাকতে লাগল। সুন্দর চায়ের সঙ্গে সুন্দর খাদ্য পরিবেশনে আপ্যায়িত করতে লাগল সকলকে। সুধাময়ের ফ্ল্যাটে বেশ একটা আড্ডা জমে উঠল। এই ঘরের মধ্যে কেমন করে যে একদিন উড়ে এলো এক অপরূপ পাখি, কি করে এলো, কে আনলো, কিংবা সুধাময় নিজেই তাকে গিয়ে কোথায় আবিষ্কার করল, পরে সে কথা সুধাময়ের মনে থাকল না। এটুকুই শুধু সে জানত, বিভূতি মজুমদারের কোন সম্পর্কের বোন হয়, নাম রাজেশ্বরী। রাজেশ্বরী যেন অগ্নিশিখা। রূপের এত দীপ্তি সুধাময় আগে দেখেনি। ওর মা সুন্দরী ছিলেন, অসাধারণ সুন্দরী। তার রূপ ফেটে পড়ত। কিন্তু রাজেশ্বরীর রূপ নিশ্চল হয়ে আছে। মনে হয় কি যেন এক সৌন্দর্য ওর শরীরের মধ্যে জ্বলছে, ভীষণ উজ্জ্বল, স্ফুলিঙ্গের মতন দীপ্ত, দাহ্য। চোখ আচ্ছন্ন হয়ে আসে ওর দিকে তাকালে, বোধের স্নায়ুগুলো ঘোলাটে হয়ে যায়। সুধাময় সেই রূপের দিকে তাকিয়ে বিস্মিত, বিভ্রান্ত হয়েছিল। মনে মনে এই সৌন্দর্যের রহস্য আবিষ্কার করবারও বুঝি চেষ্টা করত, পারত না। ব্যর্থ হয়ে নিজেকে বলতো, আকস্মিকতা ছাড়া এ সম্ভব নয়, সম্ভব হতে পারে না। রাজেশ্বরীর অজস্র কালো ঘন নরম চুলের মধ্যে মুখের সম্পূর্ণ ছবিটি বসন্তের মোহিনী মায়ার মতন, তীব্র অথচ আত্মবিভোর, কুহকী মৃগীর মতন। রাজেশ্বরীর অঙ্গে তার যৌবন যে লীলা করছে, সুধাময় তার দুর্বল চোখ দিয়েও তা দেখতে পেয়েছিল। এবং সেই দুধমাখা জবা ফুলের মতন রং, ননী কোমল তনু, কৃষকটি, অপরূপ বাহুবল্লরই ভালো লেগেছিল সুধাময়ের। মুগ্ধ হয়েছিল বেচারি যুবক দার্শনিক। রাজেশ্বরী আস্ত যেন রাজহংস, গর্বিত, সতর্ক, সচেতন। পোশাকে তার ইচ্ছাকৃত পরিপাটি চোখে পড়ত। কখনো আস্ত সোনালি কিংবা
গভীর নীল সরু পাড়ের সাদা ধপধপে শাড়িতে নিজেকে সাজিয়ে, কখনো আবার উজ্জ্বল গভীর রঙে অঙ্গকে শিখার মতন জ্বালিয়ে, গলায় দুলতো সরু হার, বুকের ভাঁজে মুক্ত বসানো সুন্দর একটি লকেট হৃৎপিণ্ডের উপর যেন কাঁপত সামান্য, মকরবালা পরা দুটি হাত, একটি আংটি অনামিকায়, বেদানার দানার মতন রং তার পাথরটির। রাজেশ্বরীর কোথাও পাথরের জড়তা ছিল না, না মুখে না মনে। অহেতুক নম্রতা তাকে লজ্জাবতীলতা করেনি যেমন, তেমন ফোয়ারার জলের মতন অনর্গল বাহারি জলধারা হয়ে সে উছলে পড়ত না। সংযত, সভ্য, শালীন। কথা বলতো একটু মৃদু অথচ স্পষ্ট গলায়, হাসত ততটুকু ধ্বনি তুলে যতটুকুতে মাধুর্য আছে অথচ চপলতা নেই। ওর মধ্যে এক ধরনের সহানুভূতি এবং কোমলতা ছিল যা মানুষকে তৃপ্ত করে। ভালো গাইতে পারত, বুদ্ধির ধার মুড়ে কথা বলতে জানত, আর জানত নিজেকে মনোরম করে রাখতে। সুধাময়ের সঙ্গে রাজেশ্বরীর পরিচয়ের পর খুব দ্রুত না হলেও একটু তাড়াতাড়ি ওদের দুজনের মধ্যে একটা অন্তরঙ্গতা গড়ে উঠেছিল। রাজেশ্বরী প্রায়ই আসত, সুধাময়কে নিজের হাতে চা তৈরি করে খাওয়াতো, গান শোনাতো, সদালাপে খুশি করত। সুধাময়ও যে খুশি ছিল তাতে সন্দেহ নেই। একদিন তখন সবে বিকেল শেষ হচ্ছে, সুধাময়ের লেখক বন্ধু পরিমল সবে সুধাময়ের ফ্ল্যাটে পা দিয়েছে। দেখতে পেলে ওরা দুজন সিঁড়ি দিয়ে নেমে আসছে। শেষ ধাপে নেমে এলে সুধাময়ের দিকে তাকিয়ে পরিমল বলল, বেরুচ্ছ? হ্যাঁ, তুমিও চলো। আমি কোথায়? আমিও তা জানি না, ও জানে। সুধাময় রাজেশ্বরীকে ইঙ্গিতে দেখিয়ে দিল। রাজেশ্বরী বলল, যাবেন? চলুন না, বেড়াতে যাচ্ছি একটু। পরিমল মাথা নাড়ল, বলল, না না, আমি আজ বড় ক্লান্ত, মন মেজাজও ভালো নেই। সুধাময়, আমি বরং উপরে গিয়ে অপেক্ষা করি গে, যদি কেউ আসে গল্পগুজব করব। মৃণাল আসতে পারে, তুমি যাও উপরে, চাটা খেয়ে বিশ্রাম করোগে, আমাদেরও খুব দেরি হবে না। দেরি বাস্তবিকই হয়নি। ঘণ্টা দেড়েক পরে সুধাময় একা ফিরে এলো। ওরা কেউ আসেনি? না তো, একা বসে বসে তোমার কথাই ভাবছি। আমার কথা? সুধাময় একটা সিগারেট তুলে নিল পরিমলের প্যাকেট থেকে। সোফায় বসল, অনভ্যস্ত আঙুলে সিগারেট ধরিয়ে হাস্যকরভাবে টানতে লাগল। রাজেশ্বরীকে তুমি ভালোবেসে ফেলেছ জানো। পরিমল কথাটা বলে বন্ধুর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকল। সুধাময় কথাটা শুনল, পরিমলের চোখে তাকিয়ে থাকল মুহূর্ত, সিগারেটটা নিভিয়ে ফেলল। তারপর বলল, জানি না। পরিমল একটু কি ভাবল। সুধাময়ের জানি না যে গোপনতা বা এড়িয়ে যাওয়া নয়, এ সত্য তার জানা ছিল। বললে, রাজেশ্বরী তোমায় মুগ্ধ করেছে। তাতে কি, খুব ভালো ম্যাজিক দেখেও তো মানুষ মুগ্ধ হয়। পরিমল পাল্টা জবাব দিতে পারল না। আবার খানিক ভাবল, বলল, ও তোমায় খুব আকর্ষণ করেছে আমি ভেবেছিলাম। ঠিকই ভেবেছ, কিন্তু সেটা রাজেশ্বরীর আকর্ষণ ক্ষমতা, আমার তাতে কোন গুণ আছে? সুধাময় এবার একটু হাসল। পরিমল হতাশ হয়ে বলল, তুমি তর্ক জুড়লে আবার। সঠিকভাবে কিছু জানতে হলে কোথাও রহস্য রেখে লাভ নেই পরিমল। বহু পুরুষ মানুষ আছে, তারা পতিতালয়ে যায়, কেউ কেউ ধরা বাঁধা একটি মেয়ের কাছে, তারা আকর্ষণ বোধ করে বলেই যায়। সেটা কি ভালোবাসা? সুধাময় সোফার উপর আরাম করে বসল, যেন এবার তর্কটা জমবার সময় হয়েছে। পরিমল অসহায় বোধ করছিল এবং বিব্রত। ঠিক এভাবে প্রেম নিয়ে তর্ক করতে সে অস্বস্তি এবং অস্বাচ্ছন্দ্য বোধ করে। তবু খানিকটা ভেবে একবার শেষ চেষ্টা করল পরিমল। শুধল, তোমার কি কখনো মনে হয় না রাজেশ্বরীর সঙ্গে মিলন হলে তুমি খুশি হবে? হয়, আজও হয়েছে। তেষ্টা পেলে আমি এক গ্লাস জল খাই, তাতে তেষ্টার অস্বস্তি মেটে, ভালো লাগে। তাতে বোঝা যায় জল তেষ্টা মেটায়। কিন্তু জল কি, তা কি বোঝা যায় পরিমল? মিলনের ইচ্ছাটা তেমনই, ওটা ভালোবাসার লক্ষণ, কিন্তু সার কথা নয়। রাজেশ্বরী সুধাময়কে মুগ্ধ করেছে, আকর্ষণ করেছে, সুধাময়ের মনে মিলন কামনাও আছে। তবু যদি এই মুগ্ধতা, আকর্ষণ, মিলন কামনা ভালোবাসা না হয়, তবে ভালোবাসা কি? সুধাময় বলেছিল প্রেম আনন্দ, যা আমার আনন্দ, যাতে আমি আনন্দিত,
অন্তত যার আবির্ভাবে আমার আনন্দ জেগে ওঠে, আমি তাকেই ভালোবাসা বলি। পরিমলের একটা ভুল ভাঙল, কিংবা বলা যায় পরিমলের মনে একটা খটকা এবার লাগল। ও ভেবেছিল সুধাময় রাজেশ্বরীর প্রেমে পড়েছে। এই প্রথম প্রেম এসেছে সুধাময়ের জীবনে, তাকে অবহেলা করতেও পারবে না। এবার ওই আকাশমুখী বন্ধু মাটিতে নেমে দাঁড়াবে, এতে ওর ভালো হবে। কিন্তু সুধাময়ের সঙ্গে কথা বলার পর বুঝল, রাজেশ্বরী সম্পর্কে সুধাময়ের অনুভূতি এখনো স্পষ্ট নয়। আরেক দিনের কথা প্রসঙ্গে পরিমল বললে, তুমি সোনা বলতে সোনার তাল বোঝো, ওটা মূল্যবান, সঞ্চয় করে রাখার মধ্যে অবশ্য হিসেবিপনা আছে, কিন্তু ব্যবহারে ওটা অচল। সোনার তাল গলিয়ে তাকে অলংকার করতে হয়। রাজেশ্বরীর মকর বালা দুটো, গলার হারটা কভরি সোনার ডালা হয়ে বাক্সবন্দী হয়ে থাকলে তাতে কি তার গলার হাতের সৌন্দর্য বাড়ত, না তোমার চোখ জুড়ত? আনন্দ, প্রেম, এসব আইডিয়া নীরের তাল নিয়ে মানুষের চলে না। তোমাকে তা ভেঙে গলিয়ে কাজে লাগাতে হবে। সুধাময় খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল, তারপর হেসে বলল, আচ্ছা পরিমল, তুমি কি নিঃসন্দেহ যে রাজেশ্বরীকে বিয়ে করলে আমার সব অভাব মিটে যাবে? কোনো স্ত্রী স্বামীর সব অভাব মেটাতে পারে না। শুধু স্বর্গফলের চিন্তায় তুমি কিছু পাবে না সুধা। রাজেশ্বরী অসংখ্য মানুষের নয়, অসংখ্য গুণের সমষ্টিও নয়, একটি মাত্র মানুষ। কিন্তু তাকে ভালোবাসতে পারলে, তার ভালোবাসা পেলে তুমি সাংসারিক জীবনে সুখী হবে, শান্তি পাবে। আমার তো তাই মনে হয়। সুধাময় কোনো জবাব দিল না। সুধাময়ের স্বভাব ছিল পরীক্ষকের। সে হৃদয় তুফান বিশ্বাস করত না। রাজেশ্বরীকে ভালোবেসেছে কিনা মনে মনে তা খুঁটিয়ে পরীক্ষা করতে গিয়ে আরও কয়েক মাস কাটল। তারপর একদিন, সেই একদিনে কি ঘটেছিল সেটা সুধাময়ের মুখের কথায় বলা ভালো। সুধাময় নিজেই পরিমলকে বলেছিল, পরশু বিকেলে রাজেশ্বরী এসেছিল, টকটকে লাল গোলাপের মতন শাড়ি পরে, ধপধপে সাদা জামা, গলায় হাতে জরির কাজ। ওর চুল এলোমেলো, রুক্ষ, ফাঁপানো ফোলানো, যেন এইমাত্র ঘুম থেকে উঠে এসেছে। তখন শেষ গোধূলি, ঘরের বাতি আমি জ্বাললাম না। রাজেশ্বরী জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকল। খানিকটা আলো, আঁচের মতন রং রাজেশ্বরীর গালে এসে পড়ছিল। অল্প একটু সেই আলো থাকলো, তারপর সরে গেল। অন্ধকার হয়ে আসতে লাগল, সব ঝাপসা। আমি উঠে রাজেশ্বরীর কাছে গিয়ে দাঁড়ালাম। আরেকটু অন্ধকার হলো। রাজেশ্বরীর নিঃশ্বাসের শব্দ আমার কানে আসছিল, গালে লাগছিল। আমার হাত, আমার শরীর, আমার চোখ রাজেশ্বরীকে দেখছিল না, দেখতে পাচ্ছিল না। একটা গোটা মানুষের বদলে আমি তার কতক টুকরো টুকরো অংশকে দেখছিলুম, যা আমায় লুব্ধ করছিল, আমাকে আর সব কিছু ভুলিয়ে দিচ্ছিল। ওর গায়ের একরকম ঘ্রাণ পাচ্ছিলাম, তীব্র। শরীরের কোথায় যে তা লুকিয়েছিল, আমার শরীর ওকে পীড়ন করার জন্য পাগল হচ্ছিল। আমি কেমন এক ধরনের বন্য প্রবৃত্তি বোধ করছিলুম। রাজেশ্বরী! যাক, শেষ পর্যন্ত আমি রক্ষা পেলাম। কি যেন আসছিল, তার পায়ের শব্দ শুনতে পেয়ে আমি সরে গেলাম। বাতি জ্বালালাম ঘরের। রাজেশ্বরী যেন আগুনের শিখা হয়ে দাঁড়িয়ে আছে, তাকে আবার সম্পূর্ণ করে আমি দেখতে পাচ্ছিলাম। একটু পরে রাজেশ্বরীকে আমি বললাম, তুমি বাড়ি যাও, আমায় ক্ষমা করো। রাজেশ্বরী হয়তো কিছু বলতো, কিন্তু ততক্ষণে তোমার গলা সাড়া পাওয়া গেছে। এদিকে দরজা দিয়ে রাজেশ্বরী চলে গেল। ও আর আসবে না। পরিমল, রাজেশ্বরীর রূপ, তার অমন দেহ আমি উপভোগ করতে পারতাম বিয়ে করেই। কিন্তু কে বলতে পারে রাজেশ্বরীর রূপ, তার দেহই এতদিন আমার আনন্দের উৎস ছিল না? এবং ভোগ দখলের পর একদিন আমি ক্লান্ত হব না, আমার আনন্দ উবে যাবে না? ওকে ভোগ করার জন্য যখন পাগল হয়েছিলাম, তখন রাজেশ্বরী কেন হারিয়ে গেল? তার বদলে ওর শরীরের কতকগুলো অংশই কেন আমার চোখ, মন, বোধ, আবেগকে আচ্ছন্ন করল? যতই বলো, দেহের কোনো কোনো অংশ একটা পরিপূর্ণ মানুষ নয়। আমি কি পরিপূর্ণ মানুষকে ভালোবাসতে চাইছি না পরিমল? তবে সুধাময়ের অন্তর হাহাকার করে উঠছিল। রাজেশ্বরী পর্ব শেষ হল। সুধাময়ের মনে সেই যে সন্দেহ এবং দ্বন্দ্ব দেখা দিল, সে দ্বন্দ্ব আর শেষ হল না। বছর 2 কাটল। সুধাময় ঘুরে বেড়ালো বাইরে বাইরে। তারপর আস্তে আস্তে সব থিতি এলো। মন শান্ত হল। আবার ফিরল সে কলকাতায়।
তখন ওর অবস্থা বানের জল সরে যাওয়া নদীর চরের মতন, পলিমাটি পড়ে গেছে। ফসল বুনলে সোনা ফলবে হয়তো। এই সময় সুধাময়ের প্লুরিসি মতন হলো। খুব যে একটা ভুগেছিল তা নয়, তবে বেশ কিছুদিন বিছানায় পড়ে থাকতে হলো। সেরে উঠে বাইরে গেল জলবায়ু বদলাতে। আর তারপর একদিন কি করে যে মিহিরপুর টিবি স্যানিটোরিয়ামের হাতছানি তাকে টেনে নিয়ে গেল কে জানে। না, হয়তো ভুল হলো এ কথা বলা। মিহিরপুর টিবি স্যানিটোরিয়াম না টানলেও ওই ধরনের একটা কিছু তাকে টানতই। কেননা সুধাময় তখন বৃহৎ সংসারে, বৃহৎ মায়ায়, ভালোবাসায় এবং কল্যাণের ক্ষেত্রে নিজেকে সমর্পণ করে দিতে চাইছিল। মিহিরপুর টিবি স্যানিটোরিয়াম থেকে সুধাময় প্রথম যে চিঠিটা লিখেছিল পরিমলকে তা বড় সুন্দর। তার প্রথমেই ছিল এই কথা: ভাই পরিমল, আমি এখানে আতুরজনের শারীরিক সেবায় নিজেকে উৎসর্গ করছি না। আমি ওদের হতাশ, ক্লান্ত, অসুস্থ মনের সেবায় নিজেকে সমর্পণ করেছি। মৃত্যু ভয় ওদের মনের রক্ত শুষে নিয়েছে। ওরা কি অসহায়, ভগবানকে ভাবে পরম গতি। ভাগ্য ছাড়া আর কোথাও আস্থা রাখে না। ওদের মন শূন্য, সেখানে কিছু সম্বল চাই। বাঁচার তীব্র বাসনা শুধু নয়, বিশ্বাস। আমি ওদের সেই বিশ্বাস যোগাব। আমি এতদিন পরে নীড় ছেড়ে আকাশে ঝাঁপ দিতে পারলাম। আমি কি আজ সুখী নই? সুধাময় সুখী হয়েছিল। যে কর্তব্য ও দায়িত্ব সে স্বেচ্ছায় নিয়েছিল তার মধ্যে কোথাও খাদ রাখেনি। দেশের বাড়িঘর, জমিজমা সব বিক্রি করে টাকাটা প্রায় সবই দিয়ে দিয়েছিল স্যানিটোরিয়ামে। পুণ্যময়ীর নামে কোনো বেড হয়নি, তবে পুণ্যময়ীর নামে তার সন্তান টাকাটা দিচ্ছে, এভাবে ওটা স্যানিটোরিয়ামের তহবিলে জমা পড়েছিল। বাকি সামান্য কিছু টাকা যা ছিল তাই দিয়ে স্যানিটোরিয়ামের চৌহদ্দির পাশেই দুটো ছোট ছোট মাটি আর পাথর মেশানো ঘর করে নিয়েছিল সুধাময় নিজের জন্যে। মাথার উপর কাঠের তক্তার ছাদ। স্যানিটোরিয়ামের কিছু খুচরো অফিস কাজ করে দিত। তার বদলে ওর খাওয়ার চাল, ডাল, দুধ, শাকসবজিটা পেত স্যানিটোরিয়ামের ভাড়ার থেকে। কুকারে রান্না করে নিত সুধাময় নিজেই, এবং খেয়ে তৃপ্ত হতো। পরিমলকে বারবার ডাকছিল সুধাময়, এসো একবার এখানে, দেখে যাও কি সুন্দর জায়গায় কেমন সংসার পেতে বসেছি, কত আনন্দে আছি। পরিমল একবার নয় বার দুই গেছে সেখানে। সত্যি চমৎকার জায়গা। পাহাড়ি ঢলের উপর ছোট্ট স্যানিটোরিয়াম। উপরের চেহারায় দারিদ্র্য আছে, তবে ভিতরে তার ধনের অভাব নেই। দুটি মাত্র ডাক্তার, কয়েকজন নার্স, জনাবিশেক পেশেন্ট, দু একজন অন্য কর্মচারী, কিন্তু কি সদয়, সহানুভূতিশীল, যত্নময় ব্যবহার। পরিবেশটিও চমৎকার। উত্তরে শালবন, দক্ষিণে ঢালু জমি ঢেউ ভেঙে ভেঙে নেমে গেছে, সবুজ মকমলের মতো নরম যেন। পশ্চিমে আকাশপটে হেলান দিয়ে পাহাড়চূড়ো দাঁড়িয়ে আছে নিশ্চল মেঘের মতন। পূবে অনেকটা দূরে ক্ষেত খামার। সূর্য উঠত সোনার জল ছড়িয়ে। আমলকি বন থেকে হিমের গন্ধ ভেসে আসত। বুনো পাখি ডাকত। গোধূলিতে পাহাড় ছোঁয়া আকাশে সূর্য অস্ত যেত। কি যে রং, যেন কোনো অনন্ত পুরুষ প্রতিদিন তার বুক থেকে এক সমুদ্র রক্ত এখানের রক্তহীন, পাংশু, কাতর রোগীদের বুকে ঢেলে দিয়ে যেত। পরিমল যে কবার মিহিরপুরের স্যানিটোরিয়ামে গেছে, দেখেছে সরল, শান্ত জীবন এবং আপন আদর্শ নিয়ে সুধাময় প্রতিবারেই যেন আরও শুদ্ধ, শুদ্ধ থেকে শুদ্ধতর হয়ে উঠছে আত্মায়। স্যানিটোরিয়ামের রোগীরা সকলেই তার যেন পরিজন। সকলেই সুধাময়কে ভালোবাসে, শ্রদ্ধা করে। সুধাময়ের ব্যক্তিত্বের আভা নিজেদের মনে মেখে নেয়। ছোট বড়, ছেলে মেয়ে, কারুর কাছেই সুধাময় অনাত্মীয় নয়। সকালে সূর্য উঠে গেলে সুধাময় স্যানিটোরিয়ামের অফিসে যেত। কোনোদিন দু একটা কাজ থাকতো কি থাকতো না, দারোয়ান চিঠি নিয়ে এলে সব চিঠি বাজত, সাজাত, তারপর হাতে করে চলে যেত ওয়ার্ডে চিঠি বিলি করতে। সকালে প্রতিজনের সঙ্গে এভাবেই সাক্ষাৎ শেষ হতো। ফিরে এসে অফিসের হিসেবের খাতা খুলে আঁকযোগ কিংবা চিঠিপত্র লেখা, তারপর বাড়ি। দুপুরে আবার ওয়ার্ডে ঘুরত, কারুর চিঠির জবাব লিখে দিত, কাউকে বই পড়ে শোনাত, কাউকে বা তার সরু মেঠোসুর গলায় থেমে থেমে বাউল গান শুনিয়ে দিত। নানান গল্প, হাসি। একবার একটি ছেলে বছরখানেক ছিল এখানে, মাত্র 12 বছর বয়স। সুধাময় তার সঙ্গে লুডো পর্যন্ত খেলেছে দুপুর ভোর। কত যে বকবক করে গল্প করেছে। সে বাড়ি যাবার সময় তাকে একটা ক্যারাম বোর্ডও কিনে দিয়েছিল সুধাময়। বিকেলে মোটামুটি সুস্থ রোগীরা বেড়াত, স্যানিটোরিয়ামের সামনে কিংবা বাইরেও। তাদের কারোর সঙ্গে আজ, কারোর সঙ্গে কাল সুধাময়কে দেখা যেত। বিকেল পড়ে এলে সুধাময় নিজের ঘরে গিয়ে বসত।
বসার ঘরটি ছোট, তক্তপোষার মাদুর পাতা, হ্যারিকেন লণ্ঠন, মাটির ফুলদানিতে বুনো ফুল, এক ধরনের গাছের শক্ত শক্ত আঠা ধুনোর মতন পুড়ত, চমৎকার গন্ধ। দু একজন করে ধীরে ধীরে একটি ছোট দল এসে বসত তক্তপোষের উপর। বীরেনবাবু, পশুপতি, অমল, কমলা, শোভনাদি, সুধীন, এমনই সব। সুধাময় তাদের মুখোমুখি বসে এ কথা সে কথার পর আস্তে আস্তে জীবনের গল্পে চলে যেত। জীবন কোনোদিন শূন্যে গিয়ে থামে না। তবে দুঃখ, হ্যাঁ, দুঃখ আছে, আছে বলেই আশা দিয়ে, ভালোবাসা দিয়ে, বিশ্বাস দিয়ে তার সঙ্গে যুঝতে হবে। কর্মফল, ভাগ্য, ঠাকুর, দেবতা এসব কোনো কাজের কথা নয়, সত্যও নয়। আমাদের জীবনটা একটা ছাঁট রঙিন কাগজ নয়, আর তাতে সরু কাঠি আটা নেই যে আমরা নিছক ঘুড়ি সুতো দিয়ে বাঁধা। অন্য কারো হাতে লাটাই আছে, তার খেয়াল খুশিতে আমরা উড়ছি, নামছি, গোত্তা খাচ্ছি, তারপর একবার সুতো কাটা হয়ে ভেসে যাচ্ছি। না, জীবন ঘুড়ি নয়, অথবা গালে হাত তুলে গলায় ফাঁস লাগিয়ে আকাশের দিকে মুখ করে ভগবান ভগবান করে কেঁদে কোকিয়ে ছটপট করে শেষ করে দেবার জন্য নয়। তবে জীবন কি? আয়ুকে রক্ষা করার ইচ্ছা, আত্মাকে রক্ষা করার ইচ্ছা, মুক্তির পিপাসা, প্রেম আর আনন্দ। সৎকে রক্ষা করো, সত্তাকে রক্ষা করো, জীবন পূর্ণ হবে। জীবনের সব অঙ্ক সবসময় মেলে না, হয়তো কখনোই মেলে না, কদাচিৎ কিংবা ব্যতিক্রম ছাড়া। সুধাময় ভেবেছিল তার অঙ্ক মিলে গেছে, সে অনেক পথ হাতড়ে ঠিক জায়গায় পৌঁছে গেছে। মিহিরপুর টিবি স্যানিটোরিয়ামে বছর 6 মন ভরা আনন্দে এবং শান্তিতে কাটাবার পর হঠাৎ সব গোলমাল হয়ে গেল। সুধাময়ের শান্ত, নিস্তরঙ্গ, সুন্দর জীবনে যেন কিসের এক জোয়ার এসে লাগল। সাধ্য ছিল না তার একে প্রতিরোধ করে। ফিমেল ওয়ার্ডের সি ব্লকে একটি রোগী এলো, নাম হৈমন্তী, মাত্র বছর 20 বয়স, রোগা, মাথায় ছোট, রং শ্যামলা। হৈমন্তীর মুখ ছোট, গালের হাড় ফুটে উঠেছে, চোখ দুটো কেমন যেন ক্লান্ত, বিষণ্ণ, গভীর, অথচ কিসের এক ছায়া স্নিগ্ধ। সুধাময় মাঘ মাসের এক সকালে চিঠি বিলি করতে এসে এই নতুন আসা রোগীটিকে দেখেছিল এবং কয়েক মুহূর্ত আর চোখ ফেরাতে পারেনি। ওর মনে হয়েছিল ও যেন এক হিমভেজা ছোট্ট পাখির দিকে তাকিয়ে আছে। তারপর অনুভব করল একটি আশ্চর্য নিস্তব্ধতা তার এবং হৈমন্তীর ব্যবধানটুকুর মধ্যে কিসের এক বুনন গাচ্ছে। সুধাময়ের কেমন একটু ভয় ভয় লাগল, নিঃশ্বাস তার থেমে গিয়েছিল তা মনে হলো, এবং কপালে যেন সূর্যের তাপ এসে লাগছে অনুভব করল। সুধাময় সরে গেল, কিন্তু অল্প কয়েকটি মুহূর্তের মধ্যে কি যেন হয়ে গেল। সুধাময় অজ্ঞাত এক বেদনা বোধ করতে লাগল। ওর মনে হচ্ছিল হঠাৎ যেন কিছু সে হারিয়ে ফেলেছে, এমন কিছু যা খুঁজে না পেলে আর সে যেতে পারবে না। বিকেলে হৈমন্তীকে আবার দেখল সুধাময়, তখন বিকেল পড়ে গেছে। স্যানিটোরিয়ামের বাগানে মোরগ ফুল ঝুঁটি নাড়ছিল, মালি জল দিচ্ছিল গাছে, ঘন বাসন্তী রঙের গাঁদার ঝোপে একটা বাতাসের ঘূর্ণি পাক খাচ্ছিল। সুধাময় অফিস ঘরের দিকে চলে গেল আস্তে আস্তে। ফিরল খানিক পরে। সি ব্লকের পশ্চিমের জানলায় মেয়েটি দাঁড়িয়ে আছে। সুধাময় কেমন যেন আচ্ছন্নের মতন তাকিয়ে থাকল। শান্ত হয়ে আসছে। পশ্চিমের আকাশপটে সূর্য ডোবার শেষ আভাটুকু নিভু নিভু। পাখির কাকলি হঠাৎ সব স্তব্ধ হয়ে গেল কিছুক্ষণ যেন। সুধাময়ের মনে হল বিহঙ্গহীন আকাশের দিকে সে তাকিয়ে আছে। সমুদ্রের ধূসরতা নেমেছে, সামনে একটি নিঃসঙ্গ ম্লান নক্ষত্র পশ্চিমের আকাশে। এ যেন এক অনন্ত বিচ্ছেদের, অথচ কি এক আনন্দের মিলন মুহূর্ত। ও কত দূরে, কত অস্পষ্ট, তবু যেমন করে অন্ধকার বাতাসে ঝরে পড়ছে, তেমনি হৈমন্তী তার নরম দৃষ্টি, ক্লান্ত কালো ভুরু, চুলের গন্ধ নিয়ে এই নির্জনতার মধ্যে সুধাময়ের সত্তার সঙ্গে মিশে যাচ্ছে। সুধাময় নিজেও প্রথমে বিস্ময় এবং বিচলিত বোধ করেছিল। ভেবেছিল এ এক গভীরতম করুণা, অস্বাভাবিক মমতা, মায়া কিংবা ভ্রম। জীবনের এতটা পথ দক্ষ নাবিকের মতন সে অতিক্রম করে এসেছে। ঝড়ে, ঝাপটায়, আকর্ষণে, মোহে তার আত্মা লক্ষ্যহারা হয়নি। হঠাৎ তবে কেন একটি ক্লান্ত নিভু নিভু নক্ষত্রের দিকে তাকিয়ে আজ মনে হচ্ছে হালের মুখ ফেরাতে হবে? ওই নক্ষত্রের তলায় কোনো অপূর্ব আলো আছে, কোনো মাটি, ফল ফুল ভরা কোনো আশ্চর্য শান্তির দেশ। ভুল, এ আমার ভুল, আমি ভুল করছি, সুধাময় ভাবছিল।
নিজেকে নিজে সহস্রবার বলছিল আর নিজেকে নিয়ে অসংখ্যবার অঙ্ক কষে দেখছিল। ওর অঙ্কের ফল বারবার মিলে যাচ্ছিল। কোনো ভৌতিক রহস্যে কিছুই ঝাপসা দেখাচ্ছিল না। এ ভালোবাসা, আমি ভালোবেসেছি হৈমন্তীকে। সুধাময় স্পষ্ট অনুভব করছিল। সমগ্র চেতনায় এই বোধ ঝঙ্কার দিয়ে উঠল। সুধাময় অনুভব করত হৈমন্তীকে সে ভালোবাসে, এই চিন্তাতেই আশ্চর্য এক আনন্দ আছে। হৈমন্তীর কাছে গেলে, ওর সঙ্গে কথা বললে, ওর পাশে দাঁড়ালে, তাকে ভাবলে এক আনন্দের আস্বাদে সমস্ত মন অনির্বচনীয় মাধুর্যে ভরে ওঠে। সুধাময় মনে মনে হৈমন্তীকে উদ্দেশ্য করে বলত, তুমি আমায় তোমার কোন শিখা দিয়ে যে জ্বালিয়ে দাও হৈমন্তী, আমি জানি না। আর সুধাময় বুঝেছিল অঙ্গে প্রত্যঙ্গে রূপে যে হৈমন্তী অত্যন্ত সীমিত, সেই হৈমন্তী অন্য এক অদৃশ্য অথচ অখণ্ড অস্তিত্ব নিয়ে সমগ্রভাবে অরণ্যের মতো তাকে অধিকার করে রয়েছে। প্রদীপ যখন জ্বলে তখন তার শিখাটুকু চোখে পড়ে না তার আলোর ভুবন। অথচ এর চেয়ে সত্যি আর কি? যাকে ভালোবাসি সে তো অমনি, সে তার দেহ নিয়ে যতটুকু আছে, তার চারপাশের অদৃশ্য অস্তিত্ব নিয়ে যে তারও বেশি আছে। হৈমন্তীর শীর্ণ পাণ্ডুর মুখ, কীটক্ষত ফুসফুসের নিঃশ্বাস তার সমগ্র অস্তিত্ব নয়, সামান্য অস্তিত্ব। ওর সত্তা চাঁদের আলোর মতন। খণ্ডদৃশ্য রূপের মধ্যে যতটুকু অখণ্ড বিভায়, তার চেয়ে অনেক বেশি, অনেক পূর্ণ। পরিমলকে সুধাময় তার জীবনের এই নব অনুভূতি এবং আনন্দের কথা জানিয়েছিল সগৌরবে। লিখেছিল, মানুষকে পূর্ণতার পথে যেতে হয় এক একটা পথ দিয়ে। এই রকম পথকেই গুণীজনে বলেছেন আনন্দ। সত্তার পূর্ণতার পথে এগিয়ে যাচ্ছি আমি। আমার এই প্রেম সেই পূর্ণতাকে অনুভব করা। আনন্দ তাকে পথ চিনিয়ে দিচ্ছে। আমার সব দ্বন্দ্ব মিটেছে, আর কোনো সংশয় নেই। এ এক মর্মান্তিক এবং নিষ্ঠুর পরিহাস যে নিঃসংশয় মন মাত্র 4 মাস পরে আবার সংশয় পীড়িত হয়ে উঠবে। এবার আরও তীব্র, আরও দুঃসহ, আরও করুণতম। হৈমন্তী প্রথম যখন এসেছিল, মনে হতো ওর আয়ু প্রদীপ ক্ষীণ হয়ে এসেছে। মিহিরপুর স্যানিটোরিয়ামের মুখার্জি ডাক্তারের হাত যশ বলতে হবে। অল্পদিনেই এই নিভন্ত অবস্থাটা আশ্চর্যভাবে সামলে নিয়ে হৈমন্তী ক্রমশ উজ্জ্বল হয়ে উঠতে লাগল। ও যে বাঁচবে এবং এই কুৎসিত ব্যাধি থেকে মুক্তি পাবে, এ আশা প্রায় সত্য বলেই মনে হয়েছিল। হৈমন্তী সুধাময়কে বলত, আমার যে ভীষণ বাঁচার ইচ্ছে, এ আমি নিজেই জানতুম না। সুধাময় স্নিগ্ধ হেসে বলত, ছিল, তবে ঝিম ধরা পাখির মতন পাখা গুটিয়ে। তোমার সে জড়তা এখন কেটে গেছে। হৈমন্তীর চোখে নরম হাসির আভা উঠত। তাকাতো, যেন সুধাময়কে বলছে, কি করে কাটল তা আমি জানি, তুমিও জানো। আমার নিজের কাছে সবই আশ্চর্য মনে হয়, হৈমন্তী আস্তে আস্তে জবাব দিত। তারপর চুপ করে দূরের আমলকি গাছের দিকে তাকিয়ে থাকত অনেকক্ষণ। শেষে বাতাস চলার সুরে বলত, এখন কোনোদিন শরীর একটু খারাপ হলে এত কষ্ট হয়, ভয় হয়। বাকিটা আর বলতে পারত না। স্পষ্টই অনুমান করা যেত বাকি কথা এই, এখন যদি চলে যাই, যা হারাবো তা অমূল্য। সুধাময় আনন্দে অধীর হয়ে উঠত, কিছু বলত না। কিন্তু এ কি হলো? যে প্রদীপ উজ্জ্বল হয়ে উঠেছিল, হঠাৎ যেন একটা ঝড়ের ঝাপটা তার উপর আছড়ে পড়ল। ওকে নিভিয়ে না দিয়ে নিরস্ত হবে না। হৈমন্তী আবার জীবন মৃত্যুর সীমানায় গিয়ে পড়ল। সুধাময়ও কাতর হয়ে উঠল। হৈমন্তী চলে যাবে, সে আর থাকবে না। এই স্যানিটোরিয়ামে নয়, এই জগতে নয়। ওই ছোট শীর্ণ শান্ত স্নিগ্ধ দেহটি শূন্যে মিশে একাকার হয়ে যাবে। চিন্তাটা দুঃসহ। সুধাময় ভাবে আর ভাবে। তার শরীর কত যেন ক্লান্ত মনে হয়, মন বিষণ্ণ। ভীষণ এক বেদনা এবং শূন্যতার বোধ তাকে সারাদিনমান আর রাত্রিতে তাড়া করে বেড়ায়। সুধাময় তখন নিজেকে প্রশ্ন করল, এরকম কেন হয়, কেন হবে? হৈমন্তী আমার কাছে শুধু তো দেহবন্ধু সত্য নয়, সে যে দেহবিহীন এক বিরাট অস্তিত্ব। ও আমার আলোর ভুবন, আমার আনন্দের জ্বলন কাঠি। যতক্ষণ তার দেহটুকু আছে, ততক্ষণ কি আমার আনন্দ সত্য হয়ে আছে? যে মুহূর্তে ওর দেহকে মৃত্যু চুরি করে নেবে, আমার আনন্দ অসত্য হয়ে দাঁড়াবে। ভালোবাসা তো তা নয়।
হৈমন্তীর নিঃশ্বাস গুণে ভালোবাসার আয়ু যে নয়, তবে কেন এই অসহ্য দুঃখ, ভয়, বেদনা, হাহাকার? হৈমন্তী চলে যাবে, যেতে পারে, এই চিন্তায় আমি কেন শঙ্কিত, বেদনার্ত, শূন্য হয়ে যাচ্ছি? পরিমলের কাছে শেষ চিঠিতে লিখেছিল সুধাময়, আমার আনন্দ শতখান হয়ে ভেঙে গেল। পরিমল, আমি বৃথায় বলেছিলাম আর আমার সংশয় নেই। বিরাট সংশয় আমাকে কাঁটার মতো সর্বক্ষণ বিঁধছে। রাজেশ্বরীর মধ্যে, তার দেহের বাইরে আলোর ভুবন খুঁজেছিলাম, পাইনি। হৈমন্তীর মধ্যে তার মনের আলোময় অস্তিত্ব অনুভব করে সার বস্তু পেয়েছি ভেবেছিলাম। কে জানত তার দেহের সঙ্গে এত গভীরভাবে সে অস্তিত্ব জড়িয়ে আছে? আমার ভালোবাসা অন্ধকারের মতন, প্রদীপের কাছে যতক্ষণ আছে ততক্ষণ আলোকিত। একে ভালোবাসা বলি না। যে আনন্দ এত চঞ্চল, ভঙ্গুর, সে আনন্দ মিথ্যে। তারপর সুধাময় তার মিহিরপুর টিবি স্যানিটোরিয়াম ছেড়ে চলে গেল। কেন কে জানে? হয়তো এত সংশয়, এই দুঃসহ বেদনা তার সহ্য হয়নি। সে নতুন করে তার বিশ্বাসকে খুঁজতে বেরিয়েছে, কিংবা তার সেই অদ্ভুত আনন্দকে। সুধাময়ের গল্প এখানে শেষ। আমি পরিমল, তার কথা আর কিছু জানি না। যদি আপনাদের কেউ এ গল্প পড়েন এবং সুধাময়ের দেখা পান, তাকেও এখানে শেষ করতে হবে কাহিনী। কিন্তু কে জানে, হয়তো আপনার এত কথা মনে থাকবে না, কিংবা থাকলেও সময় থাকবে না এত কথা বলার। খুবই স্বাভাবিক অবশ্য। তবে হ্যাঁ, যদি কোনোদিন সুধাময়ের সঙ্গে দেখা হয়, তাকে বলবেন তার লেখক বন্ধু পরিমলের বড় ইচ্ছে সুধাময় যেন জানায় সে কি তার সমস্ত জীবনে সেই সুধাকে পেয়েছে, যার জন্য ওর এত আকুলতা, এত ঘাট ছেড়ে ঘাটে যাওয়া, এত তন্ন তন্ন আতিপাতি করে খুঁজে এক বন্দর ছেড়ে আর এক বন্দর। এমনি করে সে চলতে চলতে কোথায় গিয়ে পৌঁছেছে। পরিমলের কাছে সুধাময়ের জীবনের কথা শুনে মনটা সত্যিই ভারাক্রান্ত হলো। কিন্তু তবু সুধাময়ের জন্য ভাবতে ইচ্ছে করছে যে এতদিনে সে নিশ্চয়ই তার সেই দুঃসহ বেদনার ভার সামলে উঠতে পেরেছে। হয়তো তার হারিয়ে যাওয়া বিশ্বাস কিংবা সেই অদ্ভুত আনন্দকে আবার করে খুঁজে পেয়েছে। কারণ সেই ছোট্টবেলাতেই সুধাময় তার বাবার কাছে শিখে নিয়েছিল রবি ঠাকুরের এই গান। তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে হে তোমারও অপার আকাশের তলে বিজনে বিরলে হে নম্র হৃদয়ে নয়নের জলে দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি হে জীবন স্বামী। দাঁড়াবো তোমারি সম্মুখে প্রতিদিন আমি। কেমন লাগলো তোমার আজকের গল্প এবং গান অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর আমি জানি তোমরা অনেকখানি ভালোবাসা নিয়ে আবার আমার পরের গল্পের জন্য অপেক্ষা করবে। খুব ভালো থেকো।